আসসালামু আলাইকুম। আমাদের ভিডিওতে আপনাদের স্বাগতম। আজ আমরা আপনাদের সামনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের এইচএসসির ঢাকা বোর্ড 2019 এর সৃজনশীল প্রশ্নের উত্তর নিয়ে হাজির হয়েছি। এখানে আমরা 1 থেকে 8 পর্যন্ত সবগুলো কোশ্চেনেরই উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আমাদের সাথেই থাকুন। প্রথমে আমরা ঢাকা বোর্ড 2019 এর 1 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব। নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও। মিস্টার মোখলেস সাহেব পেশায় মৎস্যবিদ। দেশের মাছের ঘাটতি পূরণের জন্য প্রযুক্তি ব্যবহার করে নতুন প্রজাতির মাছ উৎপাদন করেন। তার অফিসে প্রবেশের জন্য দরজার সামনে রাখা একটি মেশিনে আঙুলের ছাপ দিলে দরজা খুলে যায়। অতঃপর তার কক্ষে প্রবেশের জন্য দরজার সামনে রাখা একটি মেশিনের দিকে তাকালে দরজা খুলে যায়। এখন প্রশ্ন হলো, রোবোটিক্স কি? প্রযুক্তি ব্যবহারে মোটর ড্রাইভিং প্রশিক্ষণ সম্ভব কথাটি ব্যাখ্যা করো। উদ্দীপকের আলোকে মাছ উৎপাদনের প্রযুক্তিটি বর্ণনা করো। এবং ঘ, উদ্দীপকের আলোকে অফিসে প্রবেশ ও কক্ষে প্রবেশের জন্য কৌশল দুটির মধ্যে কোনটি বেশি সুবিধাজনক বিশ্লেষণ করো। প্রথমে রোবোটিক্স কি? রোবোটিক্স হলো প্রযুক্তির একটি শাখা যেটি রোবট সমূহের ডিজাইন, নির্মাণ, কার্যক্রম ও প্রয়োগ নিয়ে কাজ করে থাকে। প্রযুক্তি ব্যবহার করে মোটর ড্রাইভিং শেখা সম্ভব কথাটি ব্যাখ্যা করো। উদ্দীপকে প্রযুক্তি বলতে ভার্চুয়াল রিয়েলিটিকে বোঝানো হয়েছে। ভার্চুয়াল রিয়েলিটি প্রযুক্তিতে কম্পিউটার ও বিভিন্ন যন্ত্রপাতির সাহায্যে হুবহু গাড়ি চালানোর সময় চারপাশে থাকা শহরের পরিবেশ বা ব্যস্ত সড়কের একটি কৃত্রিম দৃশ্য তৈরি করা হয়। রাস্তার ড্রাইভিং শেখার ক্ষেত্রে যেমন নানা রকম দুর্ঘটনা ঝুঁকি থাকে, এক্ষেত্রে তার কোনো বালাই নেই, কেননা ড্রাইভিং প্রশিক্ষণ গ্রহণকারী ভার্চুয়াল রিয়েলিটিতে যে পরিবেশে গাড়ি ড্রাইভিং শিখছেন সেটি মোটেও কোনো বাস্তব পরিবেশ নয়, তাই এখানে দুর্ঘটনারও কোনো ঝুঁকি নেই। সুতরাং নিশ্চিতভাবেই ভার্চুয়াল রিয়েলিটি প্রযুক্তি ব্যবহার করে মোটর ড্রাইভিং শেখা সম্ভব। এরপরে বলা আছে, উদ্দীপকের আলোকে মাছ উৎপাদনে ব্যবহৃত প্রযুক্তিটি বর্ণনা করো। উদ্দীপকে মাছ উৎপাদনে প্রযুক্তি হলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং। জেনেটিক ইঞ্জিনিয়ারিং মূলত উন্নত বৈশিষ্ট্যধারী উদ্ভিদের বীজ ও প্রাণী সৃষ্টিতে কাজ করে। সব জীবের বিকাশের মূলে নিহিত রয়েছে এর ডিএনএ, এর জেনেটিক কোড। রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির মাধ্যমে উন্নত জাতের বিভিন্ন উদ্ভিদ জন্মাতে প্রয়োজনীয় বীজ কিংবা উন্নত বৈশিষ্ট্য সম্পন্ন কোনো প্রাণী উদ্ভাবন করা সম্ভব। উদ্দীপকে মৎস্যবিদ মিস্টার মোখলেস দেশে মাছের ঘাটতি পূরণের জন্য প্রযুক্তি ব্যবহার করে নতুন নতুন প্রজাতির মাছ উৎপাদন করেন। এর অর্থ হলো, দেশে পূর্বের যে প্রজাতির মাছ চাষ হতো, উন্নত প্রজাতির ব্যবহারের ফলে এ ধরনের মাছ পূর্বের চেয়ে অধিক উৎপাদনশীল বৈশিষ্ট্যের অধিকারী হয়েছে। কোনো প্রজাতিতে এ ধরনের পরিবর্তন আনার জন্য অবশ্যই জেনেটিক ইঞ্জিনিয়ারিং দ্বারা তার নিজস্ব বৈশিষ্ট্যকে পরিবর্তন ও উন্নত করতে হবে। উদ্দীপকের আলোকে অফিসে প্রবেশ ও কক্ষে প্রবেশের জন্য কৌশল দুটির মধ্যে কোনটি বেশি সুবিধাজনক বিশ্লেষণ করো। উদ্দীপকে অফিসে প্রবেশ ও কক্ষে প্রবেশ উভয় ক্ষেত্রেই বায়োমেট্রিক প্রযুক্তি ব্যবহার হলেও এদের মধ্যে পদ্ধতিগত ও আচরণিক বৈশিষ্ট্য শনাক্তকরণে পার্থক্য রয়েছে। উদ্দীপকে দেখা যায়, মিস্টার মোখলেস তার অফিসে প্রবেশের জন্য দরজার সামনে রাখা একটি মেশিনে আঙুলের ছাপ দিলে দরজা খুলে যায়, এবং তার কক্ষে প্রবেশের জন্য দরজার সামনে রাখা একটি মেশিনের দিকে তাকালে দরজা খুলে যায়। এক্ষেত্রে আঙুলের ছাপ ও তাকিয়ে থাকা তথা চোখের আইরিশ ও রেটিনা বায়োমেট্রিক্সের অন্যতম দুটি উপাদান। ফিঙ্গারপ্রিন্ট ও আইরিশ ও রেটিনা স্ক্যান বায়োমেট্রিক সিস্টেমে কোনো ব্যক্তি সংরক্ষিত ডাটার সাথে তাৎক্ষণিক ইনপুটকৃত একটি বায়োমেট্রিক ডাটা মেলানোর মাধ্যমে ব্যক্তি শনাক্ত করা যায়। সুতরাং মিস্টার মোখলেস অফিসের দরজায় বায়োমেট্রিক পদ্ধতিতে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে এবং তার কক্ষের দরজায় আইরিশ ও রেটিনা স্ক্যানের মাধ্যমে প্রবেশ প্রক্রিয়া সম্পন্ন হয়ে থাকে। তবে উভয় ক্ষেত্রেই বায়োমেট্রিক্সের ডাটা গ্রহণকারী ডিভাইসদ্বয়ের মধ্যে প্রথমটির দামে সস্তা, সহজলভ্য ও ব্যবহার সহজ। এছাড়াও ফিঙ্গারপ্রিন্ট বায়োমেট্রিক পদ্ধতিতে প্রায় সকল ক্ষেত্রেই ব্যক্তি শনাক্তকরণের সহজ ও দ্রুততার সাথে শতভাগ সফলতা প্রদান করতে সক্ষম। আবার এই পদ্ধতিতে শারীরিক কোনো ঝুঁকিও নেই। অন্যদিকে আইরিশ ও রেটিনা স্ক্যান বায়োমেট্রিক্স পদ্ধতিতে অত্যন্ত ব্যয়বহুল এবং এতে প্রচুর মেমোরি ব্যবহার হয়। তাছাড়া এটি চোখের জন্য খানিকটা ক্ষতিকরও বটে। উপরোক্ত বিশ্লেষণে বলা যায়, এই দুটি বায়োমেট্রিক পদ্ধতির মধ্যে আঙ্গুলের ছাপ বা ফিঙ্গারপ্রিন্ট পদ্ধতি নিরাপত্তার ক্ষেত্রে অধিকতর কার্যকর এবং বহুল ব্যবহৃত পদ্ধতি। এখন আমরা ঢাকা বোর্ড 2019 এর 2 নম্বর যে উদ্দীপকটি আছে সেটি পড়ব এবং তার উত্তর দেব। এক্স কলেজ ঢাকা শহরের একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান। দেশের বিভিন্ন জেলায় তাদের আরও 5টি শাখা আছে।
অধ্যক্ষ সাহেব মূল প্রতিষ্ঠানে বসে সবগুলো শাখা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য একটি নেটওয়ার্ক ব্যবস্থা গড়ে তুলেছেন। পরবর্তীতে শিক্ষক ও শিক্ষার্থীদের অনুরোধে ইন্টারনেট ব্যবহার করে স্বল্প খরচে উন্নত সেবা এবং যতটুকু ব্যবহার ততটুকু বিল প্রদান এমন একটি পরিষেবার কথা ভাবছিলেন। এখানে প্রশ্ন হলো, ব্লুটুথ কি? ডাটা ট্রান্সমিশনে সিনক্রোনাস সুবিধাজনক, ব্যাখ্যা করো। উদ্দীপকের আলোকে শিক্ষা প্রতিষ্ঠান ও তার শাখাগুলোকে পরিচালনার জন্য কোন ধরনের নেটওয়ার্ক স্থাপন করেছিল তার বর্ণনা দাও। উদ্দীপকের আলোকে অধ্যক্ষ সাহেব যে নতুন পরিষেবার কথা ভাবছিলেন তা বাস্তবায়ন সম্ভব কিনা বিশ্লেষণপূর্বক মতামত দাও। ব্লুটুথ কি? ওয়্যারলেস নেটওয়ার্কিং জগতে ব্লুটুথ হচ্ছে এমন একটি পদ্ধতি যা স্বল্প দূরত্বের মধ্যে তারবিহীনভাবে দুটি ডিভাইসের মধ্যে ডাটা আদান প্রদান করে থাকে। ডাটা ট্রান্সমিশনে সিনক্রোনাস পদ্ধতি সুবিধাজনক, ব্যাখ্যা করো। ডাটা ট্রান্সমিশনে সিনক্রোনাস পদ্ধতি সুবিধাজনক কারণ ডাটা ট্রান্সমিশনের গতি অনেক দ্রুত হয়। এই ট্রান্সমিশনের দক্ষতা তুলনামূলক অনেক বেশি। এই পদ্ধতিতে বিরতিহীনভাবে প্রেরক যন্ত্র থেকে গ্রাহক যন্ত্রে ডাটা পাঠানো যায় এবং ডাটার আকার ছোট ও ডাটা রেট বেশি বলে ট্রান্সমিশনের সময়ও কম লাগে। আচ্ছা, উদ্দীপকের আলোকে শিক্ষা প্রতিষ্ঠান ও তার শাখাগুলোকে পরিচালনার জন্য কোন ধরনের নেটওয়ার্ক স্থাপন করেছিল তার বর্ণনা দাও। উদ্দীপকের আলোকে শিক্ষা প্রতিষ্ঠান ও তার শাখাগুলোকে পরিচালনার জন্য স্থাপনকৃত নেটওয়ার্কটি হলো ওয়ান। একটি দেশের গুরুত্বপূর্ণ এক শহর থেকে অন্য শহর, এক দেশ থেকে অন্য দেশ, এক মহাদেশের সাথে অন্য মহাদেশের মধ্যে কম্পিউটার নেটওয়ার্কিং ব্যবস্থাকে বলা হয় ওয়ান। ভৌগোলিক এলাকায় অবস্থিত একাধিক ল্যান্ডম্যানকে নিয়ে ওয়ান নেটওয়ার্ক গড়ে ওঠে। বিস্তৃত এলাকা নিয়ে গড়ে ওঠে বলে ল্যান্ডম্যানকে সংযুক্ত করার জন্য বিশেষ ডিভাইস ও টেকনোলজি ব্যবহার করা হয়। এই ধরনের নেটওয়ার্কের জন্য মাধ্যম হিসেবে টেলিফোন লাইন, অপটিক্যাল ফাইবার কেবল, মডেম, রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, স্যাটেলাইট ইত্যাদি ব্যবহার করা হয়। এক্ষেত্রে ঢাকা শহরের শিক্ষা প্রতিষ্ঠানটির সাথে দেশের বিভিন্ন জেলার 5টি শাখার মধ্যে নেটওয়ার্কিং ব্যবস্থা গড়ে তোলা হয়। ফলে মুহূর্তের মধ্যে মূল শাখার সাথে অন্যান্য শাখাগুলোর শিক্ষাক্রম ভাগাভাগি করতে পারে। মেমোরি ব্যবহারের মাধ্যমে ডাটা সংরক্ষণ এবং প্রয়োজনে শিক্ষার্থীর সাথে অল্প সময়ের মধ্যে তথ্য আদান প্রদান করা যায়। এই নেটওয়ার্কিংয়ে শিক্ষার্থীরা এক কলেজের শাখায় বসে অন্য শাখার শ্রেণীকক্ষের ক্লাসেও অংশগ্রহণ করতে পারে। তাছাড়া কলেজে না গিয়েও শিক্ষার্থীরা ক্লাসে অংশ নিতে পারে এবং শিক্ষকের প্রশ্ন করতে এবং উত্তর জানতে পারে। ঘ নম্বর, উদ্দীপকের আলোকে অধ্যক্ষ সাহেব যে নতুন পরিষেবার কথা ভাবছিলেন তা বাস্তবায়ন সম্ভব কিনা বিশ্লেষণপূর্বক মতামত দাও। উদ্দীপকের আলোকে শিক্ষা প্রতিষ্ঠান ও তার শাখাগুলোকে পরিচালনার জন্য নতুন পরিষেবা হলো ক্লাউড কম্পিউটিং। বিভিন্ন ধরনের কম্পিউটার রিসোর্স যেমন নেটওয়ার্ক, সার্ভার, স্টোরেজ, সফটওয়্যার, সার্ভিস নেটওয়ার্কের মাধ্যমে ক্রেতার সুবিধা অনুসারে চাহিদা মাত্র ও চাহিদা অনুসারে সহজে ব্যবহার করার সুযোগ প্রদান ও ভাড়া দেওয়ার সিস্টেম হলো ক্লাউড কম্পিউটিং। এটি অবকাঠামোগত প্ল্যাটফর্ম ও সফটওয়্যার সেবা প্রদান করে থাকে। ক্লাউড কম্পিউটিংয়ের মাধ্যমে কোনো ধরনের সফটওয়্যার বসানো হবে, কি কাজ চালানো হবে, কম্পিউটারগুলো কিভাবে নিজেদের মতো যোগাযোগ করবে, সবকিছু ব্যবহারকারী নিজের ইচ্ছা মতো নিয়ন্ত্রণ করতে পারে। এ পরিষেবায় ইন্টারনেট ও ওয়েব ব্রাউজার ব্যবহার করে গুগল ডক্স দিয়ে মাইক্রোসফট অফিসে প্রায় সব কাজই করা যায়। এ ব্যবস্থায় ব্যবহারকারী যত সুবিধা প্রয়োজন হয় সেবাদাতা তত পরিমাণ সেবা দিতে পারে। এতে ক্রেতা আগে থেকেই কোনো সেবা সংরক্ষণ করতে হয় না। ক্রেতা যতটুকু ব্যবহার করবে শুধুমাত্র ততটুকু মূল্য পরিশোধ করবে। এছাড়া এটি সবসময় ব্যবহার করা যায়। এটি মূলত একটি ব্যবসায়িক মডেল যার দ্বারা ব্যবহারকারী ও সার্ভিস প্রদানকারী উভয়ই উপকৃত হন। ফলে অধ্যক্ষ সাহেব সহজেই নতুন পরিষেবাটি অর্থাৎ ক্লাউড কম্পিউটিং বাস্তবায়ন করতে পারবেন। এখন আমরা ঢাকা বোর্ড 2019-এর 3 নম্বর যে উদ্দীপকটি সেটি পড়ব এবং তার অ্যান্সার করব। তাসকিন স্যার শ্রেণীকক্ষে আইসিটি বিষয়ে সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করছিলেন। ক্লাসের এক পর্যায়ে স্যার সোহেল ও রেহানকে জিজ্ঞেস করলেন, তোমরা প্রথম সাময়িক পরীক্ষায় আইসিটি বিষয়ে কত নম্বর পেয়েছিলে? সোহেল বলল 105, এটি 8 ভিত্তিক অক্টাল সংখ্যা, এবং রেহান বলল 4F, এটি 16 ভিত্তিক বা হেক্সাডেসিমাল সংখ্যা। পিছনে বসে থাকা মিতা বলল, স্যার আমি তো 100111, এটি 2 ভিত্তিক সংখ্যা বা বাইনারি সংখ্যা নম্বর পেয়েছি। এখন প্রশ্ন হলো, বাইনারি সংখ্যা পদ্ধতি কি? 6 + 5 + 3 = 1110 হতে পারে, ব্যাখ্যা করো। মিতার প্রাপ্ত নম্বরটি দশমিকে রূপান্তর করো। সোহেল ও রেহানে প্রাপ্ত নম্বরের মধ্যে পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করা যায় কিনা বিশ্লেষণপূর্বক মতামত দাও।
তো প্রথমে প্রশ্ন আছে বাইনারি সংখ্যা কি। 0 ও 1 এই দুটি চিহ্ন ব্যবহার করে গড়ে ওঠা সংখ্যা পদ্ধতি হলো বাইনারি সংখ্যা। এখন এখানে প্রশ্ন রয়েছে 6 যোগ 5 যোগ 3, তাহলে 6 যোগ 5 যোগ 3 যোগ করলে আমাদের আসে হলো 14। এখন আমরা যদি 14 বাইনারি করি, 7 দুগুণ 14, 3 দুগুণ 6, 2 1 2, 0 1। তাহলে যদি 14 এটি হলো পজিটিভ সংখ্যা, এটি যদি বাইনারি আমরা করি তাহলে 1 1 1 0, এটি হলো বাইনারি সংখ্যা। তাহলে আমাদের লিখতে হবে যে তিনটি যোগফল 14 এবং এটির বাইনারি করে দেখাতে হবে। বাইনারি করলে 1 1 1 0 আসে। তাহলে বলতে হবে যে 6 + 5 + 3 = 1 1 1 হতে পারে। এখন আমরা গ নম্বর প্রশ্নের উত্তর দেব। গ নম্বর হলো মিটার প্রাপ্ত নম্বরটি দশমিকে রূপান্তর করো। এখানে মিটার যে প্রাপ্ত নম্বরটি রয়েছে সেটি হলো 100111। তাহলে আমরা 100111 এটি লিখে নিলাম এবং এটিকে বলেছে দশমিক সংখ্যায় রূপান্তর করতে। তো আমরা জানি দশমিক সংখ্যায় রূপান্তর করতে হলে 2 এর যে ভিত্তি আছে সেটি দিয়ে গুণ করতে হবে। তাহলে প্রথম যে সংখ্যাটি আছে এটিকে আমরা 1 × 2⁻0 এভাবে গুণ করতে হবে। 1 × 2⁻1, 1 × 2⁻2, 0 × 2⁻3, 0 × 2⁻4 এবং 1 × 2⁻5। তাহলে আমরা কোনো কিছুর মান যদি 0 থাকে, a টু দি পাওয়ার 0 এর মান 1, তাহলে 2 টু দি পাওয়ার 0 এর মান 1 হবে। তাহলে এটি হবে 1, 2 টু দি পাওয়ার 1 এটি 2, এটি 4, এটি 8 হবে, কিন্তু 0 এর সাথে যেহেতু গুণ হবে 0 হয়ে যাবে। এটি 16, 16 কিন্তু 0 এর সাথে গুণ হবে, আর এটি 32। তাহলে আমরা এখন যদি যোগ করি 39, তাহলে আমরা লিখতে পারি 100111। এটি বাইনারি সংখ্যা, এটিকে আমরা দশমিকে রূপান্তর করলে এটিকে আমরা অ্যান্সার লিখে দিতে পারি। তাহলে আমরা লাস্টে লিখে দিব মিটার প্রাপ্ত নম্বরটি দশমিকে রূপান্তর করলে পাওয়া যায় এত। এখন আমরা ঢাকা বোর্ড 2019-এর 3 নম্বর উদ্দীপকের 4 নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটির উত্তর দেওয়ার চেষ্টা করব। এখানে বলেছে সোহেল ও রেহানের প্রাপ্ত নম্বরের মধ্যে পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করা যায় কিনা, বিশ্লেষণপূর্বক মতামত দাও। তো যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয়ের জন্য আমাদেরকে অবশ্যই ছোট যে সংখ্যাটি থাকবে সেটিকে টুস কমপ্লিমেন্টে রূপান্তর করে নিতে হবে, তারপরে যোগ করে দিতে হবে। তাহলে প্রথমে সোহেলের যে নাম্বারটি রয়েছে সেটি হলো 105, আপনারা দেখতে পাচ্ছেন। তো সোহেলেরটা আমরা প্রথমে বের করে নিই। 105 এটি দেওয়া আছে 8 ভিত্তিক সংখ্যা। তো তাহলে এটিকে আমরা বাইনারিতে রূপান্তর করব। তো আমরা জানি যে অক্টালের এক একটি সংখ্যার জন্য বাইনারি 3টা বিট করে সংখ্যা নিতে হয়। তাহলে আমরা এটিকে 3 বিট করে সংখ্যা নিয়ে নিব। তো এটি বের করার একটি সহজ নিয়ম আছে। তো এটি আসলে এত শর্ট ভিডিওতে আপনারা বুঝতে পারবেন না। যদি না বোঝেন তাহলে পরবর্তীতে কমেন্ট করে জানাবেন, আমরা সে বিষয়ে আরেকটি ভিডিও দেওয়ার চেষ্টা করব। 1 2 4, তাহলে 5 মেলাতে হলে আমাকে এই যে 4 এবং 1 এই দুটি সংখ্যা নিতে হবে, সেই জন্য 5 মিলবে। আর যে সংখ্যাটি লাগবে না সেটিতে 0 দেব। তাহলে 5 এর বাইনারি হবে 101। আমরা নরমালি জানি 5 এর বাইনারি কত। 0 এর বাইনারি এখানে যেহেতু 0 নেই তাহলে সবগুলোই 0 হয়ে যাবে, 0। এবং 1 এর বাইনারির ক্ষেত্রে আমাদের এই ঘরে 1 লাগবে, বাকি এই ঘরে 0 লাগবে। তাহলে সেক্ষেত্রে 0 0 1। তাহলে আমরা এখান থেকে পেলাম 105, এটি হলো 8 ভিত্তিক সংখ্যা, এটির বাইনারি আমরা পেলাম 0 0
1000101। এবার আমরা লিখব রেহানের প্রাপ্ত নম্বর। এটি আমরা লিখব সোহেল। আমরা এটি কিন্তু লিখে নিব, ভিডিও শর্ট করার জন্য সেটি লিখছি না। তাহলে রেহান পেয়েছে 4F। তাহলে 4 এবং F এর আমাদের বাইনারি বের করে নিতে হবে। এটিও আমরা জানি যে এটি হেক্সাডেসিমাল নম্বর, তাহলে হেক্সাডেসিমাল নম্বরের একটি ডিজিটের জন্য 4 ডিজিট বাইনারি ডিজিট নিতে হবে আমাকে। আর F হলো 15, তাহলে 15 মিলাতে হবে, তাহলে 4। তো এইখানে আমাদের আরেকটি সংখ্যা বেশি নিতে হবে। অক্টালের ক্ষেত্রে 3 ঘর এবং হেক্সাডেসিমালের ক্ষেত্রে 4 ঘর পর্যন্ত নিতে হয়। তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে নিচের হিসাবগুলো মুছে দিয়ে আমাদের লিখতে হবে, এখানে 4 মিলাতে হবে। 4 এখানে 1 0 0, তাহলে আমি ফার্স্টে 0 এখানে ফার্স্ট করে 0 হবে, 0 1 0 0। এবং F হলো 15, তাহলে আমাকে 15 মিলাতে হবে। 8 7 15, তাহলে 8 8 4 12 13 14 15, তাহলে সবগুলো ঘরে 1 দিতে হবে আমাকে, তাহলে আমার 15 মিলবে। আমরা আশা করি আপনারা হেক্সাডেসিমালে F এর মান কত সেটি আপনারা জানবেন, না হলে আপনারা একটু দেখে নেবেন। তাহলে আমরা পেলাম 4F ইকুয়াল টু পেলাম হলো 010011111। এটি হলো বাইনারি সংখ্যা। তাহলে এখন আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো, যে সংখ্যাটি ছোট, আমরা সংখ্যাটি দেখে নিই কোন সংখ্যাটি ছোট। এখানে 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8। তাহলে আমাদের এই সংখ্যাটি ছোট, তাহলে এই সংখ্যা আমাদের টুস কমপ্লিমেন্ট বের করতে হবে। তাহলে আমরা প্রথমে আগে ওয়ান্স কমপ্লিমেন্ট বের করব, এরপরে টুস কমপ্লিমেন্ট বের করব। এখানে সোহেলের প্রাপ্ত নম্বরটি যে বাইনারি পেয়েছিলাম আমরা, সেটি ছিল 10000101 এবং এটিকে 8 ডিজিট আপনাকে রূপান্তর করতে হবে, সেই জন্য সামনে শূন্যটি নিতে হবে। এবং এটিকে যদি আমরা ওয়ান্স কমপ্লিমেন্টে রূপান্তর করি তাহলে এটি উল্টে যাবে, তাহলে 0 1 হয়ে যাবে, 1 0 হয়ে যাবে। তাহলে 1 যেটি সেটি 0 1 0 1 1 1 0 1। এটি হলো ওয়ান্স কমপ্লিমেন্ট। এবং এটির সাথে যদি আমরা 1 যোগ করে দিই তাহলে সেটি হয়ে যাবে টুস কমপ্লিমেন্ট। তাহলে এটি 1 যোগ করলে 0 আর 1 যোগ করলে 1 1 0 1 1 1 0 1। মনে রাখতে হবে আমাদের শুধু নিচের যে লাইনটা এটির সাথে যোগ করতে হবে, উপরের লাইনের সাথে নয়। তাহলে এটি আসলো টুস কমপ্লিমেন্ট। তাহলে আমরা জানি যে কোনো কিছু টুস কমপ্লিমেন্ট করলে সেটি নেগেটিভ চলে আসে। তাহলে আমরা যদি এখন এই সংখ্যাটি আমাদের রেহানের যে প্রাপ্ত নম্বর তার সাথে যোগ করি তাহলে সেটি যোগের মাধ্যমে বিয়োগ হয়ে যাবে। তাহলে রেহানের যে প্রাপ্ত নম্বরটি সেটি আমরা লিখে ফেলি, সেটি ছিল 10011111 এবং এর সামনে ছিল 0 এবং আমরা যেটি পেলাম সেটি হলো 10111011। এখন যদি আমরা এটিকে যোগ করে দিই তাহলে 1 1 যোগ করলে 10 10, হাতে থাকলো 1, আবার 2 1 1 2 আর 3 3 এর বাইনারি 11 1, হাতে 1 1 1 2 2 এর বাইনারি 10, হাতে 1 11 1 0 1 0 1 0 1 0। তো আমাদের এখন গুনতে হবে 1 2 3 4 5 6 7 8। আমাদের 8 ঘর পেয়ে গেছি। তো 8 ঘরের পরে যে সংখ্যাটি এটি আমাদের লিখে দিতে হবে, এটি হলো ক্যারি বিট। এটি গ্রহণযোগ্য নয় এবং আমাদের অ্যান্সারটি আসবে
1010। তাহলে আমরা লিখে দিব যে সোহেল ও রেহানের প্রাপ্ত নম্বর যোগের মাধ্যমে নির্ণয় করে পাওয়া গেল এত অ্যান্সার। এখন আমরা ঢাকা বোর্ড 2019-এর 4 নম্বর প্রশ্নটি দেখব। উদ্দীপকটি পড়ো এবং নিজের প্রশ্নগুলো উত্তর দাও। এখানে 3টি চিত্র দেওয়া আছে। প্রথম চিত্রে ইনপুট এবং আউটপুট দেওয়া আছে, দ্বিতীয় চিত্র তাই, তৃতীয় চিত্র তাই, এবং এখানে বলা হয়েছে যে কোন ইনপুট এবং আউটপুট দিয়ে কোন চিহ্নটিকে বা কোন সার্কিটটিকে বোঝানো হয়েছে সেটি আপনাকে বুঝতে হবে, সেই অনুযায়ী অ্যান্সার করতে হবে। তো এখানে প্রশ্ন রয়েছে এনকোডার কি, ইউনিকোড বাংলা ভাষা বুঝতে পারে, ব্যাখ্যা করো। চিত্র 1 কোন গেটের সাথে সাদৃশ্যপূর্ণ তার বর্ণনা দাও, এবং উদ্দীপকে চিত্র 3-এর গেট দিয়ে চিত্র 2-এর গেটকে বাস্তবায়ন করা সম্ভব কিনা বিশ্লেষণপূর্বক মতামত দাও। তখন এনকোডার কি? এনকোডার হচ্ছে একটি লজিক সার্কিট যা মানুষের ভাষাকে কম্পিউটার বোধগম্য ভাষায় বা যান্ত্রিক ভাষায় রূপান্তর করতে পারে। ইউনিকোড বা ইউনিভার্সাল কোড, যা মূলত 2 বাইট বা 16 বিটের কোড। এই কোডের সাহায্যে 216 বা 65,536টি অদ্বিতীয় চিহ্ন কম্পিউটারকে অদ্বিতীয়ভাবে বোঝানো যায়। ফলে বিশ্বের সকল ভাষার সকল বর্ণ বা চিহ্নকে কম্পিউটারে নির্দিষ্ট করা যায়। সুতরাং বাংলা ভাষার বর্ণগুলো এই কোডের অন্তর্ভুক্ত, তাই ইউনিকোড বাংলা ভাষা বুঝতে পারে। গ নম্বর, চিত্র 1-এর যে গেটটি দেওয়া আছে সেটি এই গেট, এটি হলো একটি অ্যান্ড গেট এবং এটির আউটপুটগুলো এরকম আসে। তো এটি ডিটেল বলতে গেলে ভিডিও বড় হয়ে যাবে। আপনাদের যদি এই বিষয়ে কোনো জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চিত্র 1 অ্যান্ড গেটের সাথে সাদৃশ্যপূর্ণ। অ্যান্ড গেট হচ্ছে যৌক্তিক গুণের গেট, অর্থাৎ বুলিয়ান অ্যালজেব্রায় যৌক্তিক গুণের কাজ সম্পাদনের জন্য যে গেট ব্যবহার করা হয় তাকেই অ্যান্ড গেট বলা হয়। অ্যান্ড গেটের ক্ষেত্রে 2 বা ততোধিক ইনপুট লাইন থাকে এবং একটি মাত্র আউটপুট লাইন থাকে। যেহেতু অ্যান্ড গেট যৌক্তিক গুণের গেট, তাই এটি যৌক্তিক গুণের নিয়ম মেনে চলে। অর্থাৎ এই গেটের ক্ষেত্রে যে কোনো একটি ইনপুটের মান 0 হলে আউটপুট 0 হবে, অন্যথায় 1 হবে। এবং 4 নম্বর যে কোশ্চেনটি রয়েছে, উদ্দীপকের চিত্র 3 দিয়ে চিত্র 2-এর গেটকে বাস্তবায়ন করা সম্ভব কিনা বিশ্লেষণপূর্বক মতামত দাও। এটির জন্য আমাদেরকে বোর্ডে যেতে হবে। তো এখানে চিত্র 3-এর যে গেট সত্যক সারণীটা দেওয়া আছে সেটি হলো নর গেটের সত্যক সারণী, এবং চিত্র 2-এর যে সত্যক সারণীটি দেওয়া আছে সেটি হলো এক্স নর গেটের সত্যক সারণী। তো সুতরাং আগে এক্স নর গেটের সমীকরণটি আমরা সমাধান করব, তারপরে সেটি দিয়ে আমরা কিভাবে সার্কিট আঁকতে পারি সেটি দেখব। এখন ঢাকা বোর্ড 2019-এর 4 নম্বরের উদ্দীপকের যে ঘ নম্বর যে কোশ্চেনটি দেওয়া আছে সেখানে দেওয়া আছে চিত্র 2 এবং চিত্র 3। তো বলা আছে উদ্দীপকের চিত্র 3-এর গেট দিয়ে কি চিত্র 2-কে বাস্তবায়ন করা সম্ভব কিনা। তাহলে চিত্র 3-এ যে গেট দেওয়া আছে সেটি হলো নর গেট, এবং চিত্র 2-এ যে গেটটি দেওয়া আছে সেটি হলো এক্সক্লুসিভ নর গেট। এক্সক্লুসিভ নর গেটের সূত্র আমরা জানি, সমান প্লাস বি নট। এটিকে আমরা লিখতে পারি এ বি প্লাস এ নট বি নট। এখন এই সমীকরণটাকে আমাদেরকে সমাধান করে নিতে হবে এবং তারপরে আমরা নট গেট দিয়ে সেটি বাস্তবায়ন করব। তো নট গেট দিয়ে বাস্তবায়ন করতে গেলে আমরা জানি যে এখানে কোনো ইনটু থাকা যাবে না, আমাকে সবগুলোতে প্লাস নিয়ে আসতে হবে। তাহলে আমি এ বির উপরে ডাবল নট দিয়ে নিব, আবার এখানে এ নট বি নটের উপরে ডাবল নট দিয়ে নিব। এখন যদি আমি এখানে একটি নটকে ভাঙি তাহলে এ নট প্লাস বি নট নট প্লাস এখানে হবে এই নটটা একটা আছে, আর একটা নটের জন্য আরেকটা নট আসবে, এবং বি নট একটা আছে, আর একটা নটের এই নটের জন্য আরেকটা নট আসবে, এবং উপরে নট। তাহলে আমি এটা লিখতে পারি এ নট প্লাস বি নট নট প্লাস এখানে লিখতে পারি এই এ ডাবল নটকে এ লিখতে পারি এবং বি ডাবল নটকে বি লিখতে পারি, এটার উপর একটি নট। এখন আমার নট গেট দিয়ে করতে গেলে যদি আমার আরেকটি গেট প্রয়োজন হয়, এটার উপর ডাবল নট দিয়ে নেওয়ার প্রয়োজন হতে পারে, তাহলে আমি আগে শুরু করি। তাহলে আমার গেট করতে হবে এ নট এ বি এবং এ নট বি নট। তাহলে আমি এখানে আঁকি শুধু এ বি
এখন এ নট যদি আমি নর গেট দিয়ে আঁকাতে চাই তাহলে আমাকে করতে হবে এভাবে, এটিকে আমরা এ নট লিখতে পারি, এরপর বি থেকেও আমরা টানতে পারি এভাবে, এটিকে আমরা বি নট লিখতে পারি এবং দুটি আবার যোগ আছে এবং তার মধ্যে সেটি আবার নট আছে। তাহলে এটিকে আবার আমরা যদি একটি নট গেটের মধ্য দিয়ে পার করি তাহলে এ নট প্লাস বি নট নট। আচ্ছা, এবার এখানে এ বি সরাসরি নট দেওয়া আছে, তাহলে এ এবং বি কে যদি আমরা একটি নট গেটের মধ্য দিয়ে পার করি তাহলে এ প্লাস বি নট। এখন এই দুটিকে আবার আমরা আরেকটি নট গেটের মধ্য দিয়ে পার করব, তাহলে আসবে আমাদের এ নট প্লাস বি নট নট প্লাস, কারণ জানি আমরা নট গেট হলো প্লাসের গেট, এ প্লাস বি নট নট। তো এখানে আমার অতিরিক্ত একটা নট চলে আসছে, আমি যদি আরেকটা নট গেটের মধ্যে দিয়ে এটিকে পার করি তাহলে সেক্ষেত্রে আমার ফাংশনটি আসবে এ নট প্লাস বি নট নট প্লাস এ প্লাস বি নট, এরপরে একটা নট ছিল এবং এটার মধ্যে দিয়ে পার করার জন্য আরেকটা নট আসবে। তাহলে আমি এই দুইটি নটকে তুলে দিয়ে আমি লিখতে পারি এ নট প্লাস বি নট নট প্লাস এ প্লাস বি নট। তো এটি হলো আমাদেরকে বলেছে চিত্র 3 দিয়ে চিত্র 2 এর গেটকে বাস্তবায়ন করা যায় কিনা। তাহলে চিত্র 3 দিয়ে চিত্র 2 এর গেটকে আমরা বাস্তবায়ন করলাম। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এটা বোঝার জন্য এই তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশটি আপনাদের পড়তে হবে। তারপরেও আপনার যদি বুঝতে কোথাও অসুবিধা হয় বা কোনো জিনিস আলোচনা করার প্রয়োজন হয় অবশ্যই কমেন্টে জানাবেন, আমরা সেই বিষয় নিয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব। এখন আমরা আসি ঢাকা বোর্ড 2019-এর 5 নম্বর উদ্দীপকটি পড়ো এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে চিত্র 1 এবং চিত্র 2 দেওয়া আছে। চিত্র 1-এ হোম পেজ, পেজ 1, পেজ 2, পেজ 3 এবং পেজ 4 দেওয়া আছে এবং ডান পাশে একটি টেবিল দেখতে পাচ্ছি। টেবিলের উপর এইচএসসি 2019, আর টেবিলের ভেতরে উপরের কলামে লেখা আছে আইসিটি এবং নিচের রোতে দুটি কলাম দেখা যাচ্ছে, একটিতে সাবজেক্ট এবং একটিতে বোর্ড। এখন প্রশ্ন হলো www.board.edu.bd ওয়েবসাইটের মাধ্যমে আইসিটি নম্বর দেখতে হলে বোর্ডের উপর ক্লিক করতে হবে। প্রশ্ন হলো ক এফটিপি কি, ওয়েবসাইট ও ওয়েব পেজ 1-9 ব্যাখ্যা করো। চিত্র 1-এ কোন ধরনের ওয়েবসাইট স্ট্রাকচার ব্যবহার করা হয়েছে ব্যাখ্যা করো। ঘ নম্বর হলো চিত্র 2-এ ওয়েব ব্রাউজারে প্রদর্শনের জন্য HTML কোড লেখো। এখন আমাদের প্রশ্ন হলো এফটিপি কি। এফটিপি হলো ফাইল ট্রান্সফার প্রোটোকল, একটি স্ট্যান্ডার্ড যোগাযোগ প্রোটোকল যা কম্পিউটার নেটওয়ার্কের একটি সার্ভার থেকে ক্লায়েন্ট কম্পিউটারে ফাইল স্থানান্তরের জন্য ব্যবহৃত হয়। খ নম্বর প্রশ্ন ওয়েবসাইট ও ওয়েব পেজ 1-9 ব্যাখ্যা করো। ওয়েব পেজ হলো HTML দ্বারা তৈরি ডকুমেন্ট যার মাধ্যমে টেক্সট, ছবি, ফাইল, অডিও, ভিডিও, অ্যানিমেশন, হাইপারলিংক ইত্যাদি ইন্টারনেটে প্রদর্শন ও কমিউনিকেশন করা যায়। অপরদিকে একটি ডোমেনের অধীনে সার্ভারে রাখা পরস্পর সম্পর্কযুক্ত এক বা একাধিক ওয়েব পেজের সমষ্টিকে ওয়েবসাইট বলে। অর্থাৎ একটি ওয়েবসাইটে একাধিক ওয়েব পেজ পরস্পর সংযুক্ত থাকে, তাই বলা যায় ওয়েবসাইট ও ওয়েব পেজ 1-9। এবার আমরা আসি গ নম্বর উদ্দীপকে। এখানে বলা হয়েছে এটি ওয়েবসাইট স্ট্রাকচার কোন ধরনের সেটি। তো চিত্র 1-এ হায়ারার্চিক্যাল বা ট্রি স্ট্রাকচার ওয়েবসাইট ব্যবহার করা হয়েছে। এই কাঠামোতে ব্যবহারকারীরা প্রথমে হোম পেজে প্রবেশ করবে এবং হোম পেজ থেকে অন্যান্য পেজগুলোতে যেতে পারবে, কারণ হোম পেজের সাথে অন্যান্য পেজগুলো যুক্ত থাকবে। এদেরকে সাব পেজও বলা যায়। সাব পেজগুলোর সাথে অন্যান্য পেজও যুক্ত থাকতে পারে। কাঠামোটি দেখতে ট্রির মতো বলে এই কাঠামোটিকে ট্রি কাঠামো বলা হয়। ওয়েবসাইট কাঠামোগুলোর মধ্যে ট্রি কাঠামো সবচেয়ে সহজ এবং জনপ্রিয়। এরপরে রয়েছে ঘ নম্বর চিত্র। ঘ নম্বরটি একটি টেবিল তৈরি করতে বলা হয়েছে এবং তার কোড লিখতে বলা হয়েছে এখানে। তো আমরা কোডগুলো কিভাবে লিখব সেটি আমরা এখন দেখাবো। যে এখানে যেহেতু অনেক কিছু একবারে দেওয়া আছে আমরা দেখলে হয়তো বুঝবো না, স্টেপ বাই স্টেপ আসলে আমরা বুঝতে পারবো।
তাহলে আমরা এখানে কোডটি লেখার চেষ্টা করব এবং সেক্ষেত্রে আমরা যদি টেবিলের ছবিটা থাকে তাহলে আমাদের জন্য সুবিধা হবে। HTML এর কোডের শুরুতে আমাদের যে কাজটি করতে হবে, প্রথমে আমাদের শুরু করতে হবে HTML কোড দিয়ে এবং শেষ করতে হবে এটিকে HTML কোড দিয়ে। তো আমরা HTML এর ক্ষেত্রে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে শুরু এবং শেষের কোডটি অবশ্যই থাকতে হবে। HTML এর কোড দিয়ে আমরা শুরু করব, HTML কোড দিয়ে শেষ করব। এর মাঝখানে থাকবে আমাদের বডি কোড, হেড থাকবে। তো হেড এখানে দরকার নাই, এখানে আমরা বডি দিলেই হবে। তো আমরা শুধু বডি কোড ইউজ করব এবং এটিকেও স্ল্যাশ দিয়ে বডি কোড শেষ করতে হবে এবং বৃহত্তম ক্ষুদ্রতম এটিকে ব্র্যাকেট হিসেবে বলা হয় HTML এর ক্ষেত্রে, ব্র্যাকেট শেষ করতে হবে। তো এই কোডগুলোর মাঝখানে এখন আমরা টেবিল তৈরি করব। টেবিলের কোডটিও টেবিল আমরা শুরু করব এবং শেষ করব, এই অংশটিতে আমরা লিখব। তো আমরা এখানে শুরু করি, টেবিল শুরু করলাম, আমরা টেবিল কোডটি শেষ করে নিই, টেবিল কোডটি শেষ করলাম। এখন টেবিলের বর্ডার যদি আমরা দেখতে চাই তাহলে আমাদের এখানে টেবিলের ক্ষেত্রে আমাকে বর্ডার লিখে দিতে হবে, বর্ডার ইকুয়াল টু 1। সেই 1 কথাটি ইনভার্টেড কমার মধ্যে আমাকে লিখতে হবে, তাহলে বর্ডারের পুরোটা 1 হবে। এর পাশে যে উইডথ দেওয়া আছে, উইডথ আমরা দিলেও দিতে পারি, না দিলেও দিতে পারি, সমস্যা নাই। টেবিলের স্ট্রাকচার ঠিক থাকবে। উইডথ দিলে হবে যে টেবিলটা এরকম ছোট দেখাবে, আর যদি বড় দিই তাহলে টেবিলটা বড় আসবে। তাহলে আমরা এখানে উইডথও দিয়ে দিতে পারি। আচ্ছা, এখন টেবিলের উপর স্ট্রাকচার হয়ে গেল। এখন আমার দুইটি রো আছে, একটিতে আইসিটি লেখা আছে আর দ্বিতীয় রোটিতে দুইটি কলাম আছে, সেটিতে সাবজেক্ট এবং বোর্ড লেখা আছে। তো আমি দুইটি রোর জন্য আগে দুইটি টিআর নিয়ে নিব, টিআর শুরু করব, টিআর শেষ করব এবং দ্বিতীয় রো শুরু করব। টেবিল রো বলা হয় এটাকে, টিআর দিয়ে টেবিল রো শুরু করলাম এবং আরেকটি টেবিল রো আমি শেষ করে নিলাম। এখন প্রথম টেবিল রোর ভিতরে আমার একটি টিডি নিতে হবে। টিডি হলো টেবিল ডাটা বা টেবিল হেডারও বলা যেতে পারে। তো এখানে টেবিল হেডার আলাদা করা নাই, আমি টেবিল ডাটা নিতে পারি। তো আমি টিডি হিসেবে নিলাম এটাকে এবং একটি টিডি আছে, এই টিডির ভিতরে লেখা আছে আইসিটি এবং এই টিডিটি আমি শেষ করে নিলাম, টেবিল ডাটা। এখন বিষয় হলো যে এখানে দেখুন পুরো রোটি একটি কলামের রয়েছে, তো আমাকে একটি কলাম করতে হবে। তাই নিচে যেহেতু দুইটি কলাম থাকবে সেহেতু এখানে আমাকে কলাম স্পান দিতে হবে, না হলে এটিকে শুধু ছোট আকারে এই কোণায় দেখাবে। তো আমরা যেহেতু এখানে দেখানোর মতো যথেষ্ট সময় পাবো না, কারণ হলো এটি দেখাতে গেলে অনেক বড় হয়ে যাবে ভিডিও। তারপর আমি চেষ্টা করছি, দেখি আমরা দেখাতে পারি কিনা। এখানে আমরা দেব কলাম স্প্যান, কল SPAN, কলাম স্প্যান ইকুয়াল টু 2 এবং অ্যালাইনমেন্ট সেন্টার দেওয়া আছে। এটা যেহেতু মাঝখানে দেওয়া আছে সেহেতু অ্যালাইনমেন্ট দিতে হবে, ALIGN, অ্যালাইন ইকুয়াল টু সেন্টার। এবং এই প্রত্যেক কোডগুলো ইনভার্টেড কমা, ডবল ইনভার্টেড কমার ভিতরে রাখতে হবে। আচ্ছা, একটা টেবিল ডাটা গেল। এরপরে আবার এই টিআর এর কাজ, আমাদের ওই টিআরে একটা রোর কাজ শেষ হয়ে গেছে এবং এই টিআরে আমাকে দুইটি টিডি নিতে হবে, যেহেতু দুইটি কলাম আছে। টেবিল ডাটা একটি, এটি শেষ করব টিডি এবং আরেকটি টিডি নেব, টিডি এবং এই টিডিটা আমাকে শেষ করতে হবে। আচ্ছা, এখন এই টিডিতে আমাকে লিখতে হবে সাবজেক্ট এবং এই টিডিতে লিখতে হবে বোর্ড। আচ্ছা, এখন এটিও দেখুন মাঝখানে আছে, তো এটার জন্য এখানেও আমি এই কোডটি কপি করে দিয়ে দিব, অ্যালাইন সেন্টার দিয়ে দিব। অ্যালাইন সেন্টার না দিলে এটি লেফট অ্যালাইনমেন্টে থাকবে, এই বাম সাইডের দিকে থাকবে আর কি। তাহলে আমি এখানে এটি দিয়ে দিলাম। এবার আমার টেবিলটি লেখা শেষ। আমি এখন এটিকে সেভ করব। সেভ করে আমি যদি ওয়েব পেজে ওপেন করি তাহলে টেবিলটি এই ধরনের টেবিল দেখা যাবে। তাহলে আমি এটিকে সেভ করি। সেভ অ্যাজ করতে হবে আমাদের, ডেস্কটপে সেভ অ্যাজ করব। এখানে একটি নাম দিব, index.html
HTML। তো এই নামটা দিয়ে ডেস্কটপে আমি সেভ করব, এটাকে সেভ করে দিলাম। এখন আমাকে ডেস্কটপ থেকে এটাকে ওপেন করতে হবে। ওপেন করলে আমি এটাকে দেখতে পারবো। তো আমি একটু ডেস্কটপ থেকে ওপেন করে আসি। আচ্ছা, ডেস্কটপে ইন্ডেক্স ফাইলটা আমি একটু খুঁজি। এই যে ইন্ডেক্স ফাইল এখানে দেখা যাচ্ছে। তো এখানে যদি আমি ডবল ক্লিক করি, এখানে যে টেবিল চলে আসছে এখানে, এই টেবিলটি করতে বলা হয়েছে আমাদেরকে। তো আশা করি বুঝতে পেরেছেন। এরপরে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। এখন আমরা ঢাকা বোর্ড 2019-এর 6 নম্বর উক্তিটি পড়ব এবং তার উত্তর দেব। একটি ঝুড়িতে 20টি আপেল আছে। এর মধ্যে আমরা 3টি আপেল ওজন মেপে পেলাম, যথাক্রমে 150 গ্রাম, 175 গ্রাম এবং 210 গ্রাম। তারপর প্রশ্ন হলো চলক কি? ইন্টারপ্রেটারের তুলনায় কম্পাইলার সুবিধাজনক, কথাটি ব্যাখ্যা করো। গ নম্বর, উদ্দীপকের আলোকে আপেলের 3টি গড় ওজন নির্ণয়ের জন্য একটি ফ্লোচার্ট অঙ্কন করো। এবং ঘ নম্বর, গড় ওজনের ভিত্তিতে 20টি আপেলের মোট ওজন নির্ণয়ের জন্য সি ভাষায় একটি প্রোগ্রাম লিখুন। এখন চলক কি? প্রশ্ন হলো চলক কি? সি প্রোগ্রামে মেমোরি অ্যাড্রেস সরাসরি ব্যবহার না করে যে নামের অধীনে ডাটা রাখা হয় সেই নামটি হলো ভেরিয়েবল বা চলক। ইন্টারপ্রেটারের তুলনায় কম্পাইলার সুবিধাজনক, কথাটি ব্যাখ্যা করো। ইন্টারপ্রেটার কোনো প্রোগ্রামকে অনুবাদ করার সময় এক লাইন করে অনুবাদ করে, তাই প্রোগ্রাম নির্বাহের সময় তুলনামূলক বেশি লাগে। কিন্তু কম্পাইলার সম্পূর্ণ প্রোগ্রামটি একবারে অনুবাদ করে, এতে তুলনামূলক সময় কম লাগে। এই জন্য এই ইন্টারপ্রেটারের তুলনায় কম্পাইলার বেশি সুবিধাজনক। এরপরে এখানে 3টি আপেলের গড় ওজন নির্ণয়ের একটি ফ্লোচার্ট তৈরি করতে বলেছে। তো স্টার্ট এবং এন্ড শুরু হয় এরকম একটি গোল ডিম্বাকৃতির চিহ্ন দিয়ে, এবং এরপরে ইনপুট যে অপশনটি আছে, ইনপুটের জন্য যে ফ্লোচার্টটি ব্যবহার করা হয় সেটি হলো রম্বস আকৃতির, সামান্তরিক আকৃতির আর কি। তাহলে স্টার্ট লিখবো, এরপরে ইনপুট A1, A2, A3, এটা আমরা 3টি আপেল নিলাম। এরপরে পরের অংশে গাণিতিক যেগুলো অ্যানালিটিক্যাল হিসাব, সেই জিনিসগুলো রেক্টেঙ্গেল বা আয়তক্ষেত্র। এরপরে আমাদের যে হিসাব বা গাণিতিক হিসাবের জন্য আমাদের আয়তক্ষেত্রের শেপগুলোর দরকার হয়, তাহলে আমরা এরপরে যোগ বের করবো, সাম ইকুয়াল টু A1 প্লাস A2 প্লাস A3। এবং এই সামকে আবার আমরা এভারেজ বের করব। এখানে আমরা এভারেজও লিখতে পারি, এভারেজ ইকুয়াল টু সাম ভাগ 3 করে দিব। এবং ফলাফল যেটা আসবে সেটা আমরা প্রিন্ট করবো, আবার সামান্তরিক আকৃতির যে শেপটি আছে সেটি নিব, এবং এটাকে ফ্লোচার্টটি শেষ করার জন্য আমরা এন্ড নিব। এবং এন্ড এবং স্টার্ট আগেই বলেছি যে এগুলো ডিম্ব আকৃতির গোলাকার চিহ্ন দিতে হবে, এর ভিতরে এন্ড লিখবো। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এছাড়াও ফ্লোচার্ট সম্পর্কে যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপরে আমরা ঘ নম্বরে চলে যাব। 20টি আপেলের মোট ওজন নির্ণয়ের জন্য একটি সি ভাষা প্রোগ্রাম লিখতে হবে। তো এটি লেখার জন্য আমাদেরকে সি কম্পাইলারে যেতে হবে। তাহলে আমাদের এখানে প্রোগ্রামটি লিখতে হবে। তো প্রোগ্রামটি লেখার জন্য প্রথমে আমাদের লিখতে হবে ইনক্লুড stdio.h, এটি হেডার ফাইল। এরপরে আমাদের মেইন ফাইল নিতে হবে। তো মেইন ফাইলে আমরা এখানে যেহেতু আমাদের ফ্লোট ডাটা ইউজ করা হয়েছে, তো আমরা এখানে লিখব ফ্লোট মেইন। এরপরে আমাদের নিতে হবে, ইনপুট করতে হবে 3টি ডাটা। তাহলে এরপরে যেহেতু ফ্লোট মেইন নিলাম, আমরা ফার্স্ট ব্র্যাকেট শেষ করলাম, এবং এটা একটি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমাদের এই ফাংশনগুলো লিখতে হবে। তাহলে সেকেন্ড ব্র্যাকেট শুরু করলাম এবং শেষ করে দিলাম, এবং সবশেষে রিটার্ন ভ্যালুটা আসে। তো রিটার্ন ভ্যালু সবার শেষে লিখতে হয়। তো তার আগে আমাদের এখানে প্রিন্ট এফ আছে, প্রিন্ট এফ আমরা শেষে লিখব। তো প্রথমে আমরা ইন ভ্যালু নিয়ে নিই। ইন ভ্যালু কি নিব আমরা? A1 ইকুয়াল টু আমাদের যে ইন ভ্যালুটি আছে 150, A2 ইকুয়াল টু 175। আমাদের যে ভ্যালুগুলো প্রশ্নে দেওয়া আছে সেই ভ্যালুগুলো আমরা এখানে লিখে ফেলবো কমা দিয়ে দিয়ে। A3 ইকুয়াল টু 210। এর সাথে সাথে আমরা যোগফলটা নির্ণয় করব। তো যোগফলের জন্য আমরা সাম নিয়ে নিব, এবং আমরা এখানে সেমিকোলন দিয়ে এই লাইন শেষ করে দিব। এবার দ্বিতীয় লাইনে আমি টোটাল
টোটাল এবং ফ্লোট টাইপ ডাটা নির্ণয় করব। এই ডাটা টাইপগুলো আমাকে নির্ধারণ করে দিতে হবে। এটি হলো ফ্লোট টাইপ ডাটা, সুতরাং আমি আগে ফ্লোট লিখলাম, ফ্লোট লিখলাম টোটাল, এবং এভারেজের জন্য এভিজি নিলাম আমি, এটিকেও সেমিকোলন দিয়ে শেষ করলাম। এরপরে আমাকে বের করতে হবে সাম সমান সমান আমাকে লিখতে হবে a1 প্লাস a2 প্লাস a3, এটি আমাকে সেমিকোলন দিয়ে শেষ করতে হবে। এরপরে আমি বের করব হলো এভারেজ এভিজি ইকুয়াল টু আমি করব সাম ভাগ 3, যেহেতু তিনটি সংখ্যা আমি সেমিকোলন দিয়ে শেষ করলাম। আচ্ছা, এরপরে তাহলে আমাদের এভারেজটা বের হয়ে যাবে। এখন আমাকে বলছে 20টি আপেলের মোটর নির্ণয়, তো 20টি আপেল নির্ণয় করার জন্য এভারেজের সাথে আমি 20 দিয়ে গুণ করব। তাহলে আমাকে টোটাল সমান সমান আমাকে করতে হবে এভিজি ইন্টু 20, এটা সেমিকোলন দিয়ে শেষ করব। এরপরে আমাদের ফলাফল লেখার পালা। তো ফলাফল লেখার জন্য আমাকে লিখতে হবে printf, এবং আমাকে এখানে আমার তথ্যটি দিতে হবে। তো সেক্ষেত্রে আমি ফার্স্টে লিখব /n, এটি নিউ লাইনের জন্য। এরপরে লিখব হলো টোটাল ওয়েট অফ 20 apples each, এখানে সমান সমান দিব, এবং এখানে এই ডাটা টাইপটি হবে ফ্লোট টাইপ, সেজন্য পার্সেন্টেজ লিখে দিব। এবং আমরা কমা দিয়ে এখানে টোটাল লিখে দিব। এবার আমরা রিটার্ন 0 করে দিব। এখন যদি আমরা এখানে প্রোগ্রামটি রান করি, তাহলে আমাদের প্রোগ্রামে যদি কোনো এরর থাকে সেটিও বলে দিবে, অথবা যদি রান হয় তাহলে দেখাবে নিচে, এখানে দেখাবে। তাহলে আমরা প্রোগ্রামটি রান করে দেখি। হ্যাঁ, এখানে দেখাচ্ছে যে টোটাল ওয়েট অফ অ্যাপল, এটা হলো চলে আসছে। আমরা এখানে ফ্লোট টাইপ ডাটা না নিয়ে যদি আমি ইন টাইপ ডাটা নিতাম, তাহলে সেক্ষেত্রে এখানে শূন্যগুলো দেখাতো না। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। তারপরেও কারো যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। এরপরে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। এখন আমরা ঢাকা বোর্ড 2019-এর 7 নম্বর উদ্দীপকটি পড়ব এবং তার প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। 7 নম্বর উদ্দীপকে একটি সি প্রোগ্রাম দেওয়া আছে, ফর লুপের সি প্রোগ্রাম, এবং আমরা এখন প্রশ্নগুলো পড়ি। ক নম্বর 4GL কি? খ নম্বর সি একটি কেস সেনসিটিভ ভাষা, কথাটি ব্যাখ্যা করো। গ নম্বর উদ্দীপকের ধারাটির যোগফল নির্ণয়ের জন্য অ্যালগরিদম লিখো। ঘ নম্বর উদ্দীপকে ফর লুপের পরিবর্তে ডু হোয়াইল লুপ ব্যবহার করলে প্রোগ্রামটি কি পরিবর্তন করতে হবে তা বিশ্লেষণ করো। 4GL কি? 4GL বলতে ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ বা চতুর্থ প্রজন্ম বোঝায়। এই প্রোগ্রামিং ভাষাটি মানুষের ভাষার খুব কাছাকাছি। সি একটি কেস সেনসিটিভ ভাষা, কথাটি ব্যাখ্যা করো। সি একটি কেস সেনসিটিভ ভাষা, এর অর্থ হলো এতে ব্যবহৃত কিওয়ার্ডগুলো অবশ্যই ছোট হাতের অক্ষরে লিখতে হবে, এমনকি ফাংশনের নাম এবং অন্যান্য কিওয়ার্ডগুলোর ক্ষেত্রে সেটিও বড় হাতের হলে অবশ্যই বড় হাতের এবং ছোট হাতের হলে অবশ্যই ছোট হাতের লিখতে হবে। এরপরে আসছে উপরে যে ফাংশনটি দেওয়া ছিল সি প্রোগ্রামের, তার অ্যালগরিদম লিখতে হবে। অ্যালগরিদম নরমালি সমস্যা সমাধানের যুক্তিসম্মত এবং পর্যায়ক্রমিক ধারা বর্ণনা। তো এই কাজটা আমরা কিভাবে শুরু করব সেটি আগে লিখে নিয়ে তারপরে প্রোগ্রাম লিখতে হয়। তো আমরা সেটি অ্যালগরিদম দেখি একটু। প্রথমে ধাপ 1-এ আমরা শুরু করি, এবং আমাদের সবগুলো প্রোগ্রামের ক্ষেত্রে অ্যালগরিদমের ক্ষেত্রে শুরু এবং শেষ কথাটি লিখতে হবে ধাপ। এরপরে n সংখ্যক মান ইনপুট করি। এখানে আমরা যদি একটু দেখি যে এখানে n সংখ্যক মান নেওয়া হয়েছে, তো সুতরাং n সংখ্যক মান ইনপুটের জন্য একটি অ্যালগরিদম লিখতে হবে। n সংখ্যক মান ইনপুট করি। যোগফলের জন্য s = 0 এবং চলকের জন্য i = 1 ব্যবহার করা হয়েছে। ধাপ 4,
যদি a লেস দেন ইকুয়াল টু n হয় তাহলে 5 নম্বর ধাপে গমন করি, অন্যথায় 7 নম্বর ধাপে গমন করি। তাহলে 5 নম্বর ধাপে s ইকুয়াল টু s প্লাস a ইন্টু a, 6 নম্বর ধাপে a ইকুয়াল টু a প্লাস 1, এর মান বৃদ্ধি করি ক্রমান্বয়ে এবং পুনরায় 4 নম্বর ধাপে যাই। ধাপ 7 যোগফল প্রিন্ট করি, ধাপ 8 শেষ করি। তো আমরা যদি চ্যাপ্টার শেষ করে না আসি তাহলে হঠাৎ করে এটি আমাদের বুঝতে কষ্ট হবে। তাহলে আগে আমাকে অবশ্যই সি প্রোগ্রামিং যে চ্যাপ্টারটি রয়েছে সেটি পড়তে হবে। সেখান থেকে আমরা জাস্ট এখানে অ্যান্সারটি দিয়ে দিলাম। তো আরও কিছু যদি বোঝার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করব, আমরা সেগুলো আমাদের অন্যান্য ভিডিওতে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। এরপরে আমাদের যে প্রোগ্রামটি রয়েছে সেটি করার জন্য আমাদের উইন্ডোতে চলে যাব আমরা এবং সেটি রান করে আমরা দেখব। এখানে আমাদের 4 নম্বর উদ্দীপকে বলা হয়েছে যে আমাদের যে ফর লুপের যে ফাংশনটি বা সি প্রোগ্রাম দেওয়া আছে সেটিকে ডু হোয়াইল লুপে ব্যবহার করে করতে। তো ডু হোয়াইল লুপ ব্যবহার করতে হলে প্রথমে আমাদের ফাংশন শুরু করতে হবে। এখানে আমাদের দুইটি হেডার ফাইল লাগবে, একটি ইনক্লুড স্টুডিও এইচ, একটি ইনক্লুড ফোনিও এইচ। এরপরে আমরা ইন্ট মেইন ফাংশনটি নিয়ে নিব। এখানে আমাদেরকে কিছু ভ্যালু নিতে হবে। ইন্ট এ ইকুয়াল টু আমরা 1 থেকে শুরু করব এবং এটি n পর্যন্ত নিব এবং s হলো যোগটা ফার্স্টে 0 থাকবে এবং আমরা n সংখ্যক ভ্যালু নেব, সেই কারণে আমরা এখানে নিয়ে নিলাম। এটি আমরা আলাদা আলাদা করেও লিখতে পারি, যে এখানে যেমন দেওয়া আছে, অথবা আমরা এইভাবেও নিয়ে নিতে পারি। এরপরে আমরা করব printf, এটিকে আমরা শেষ করে নেব এবং মাঝখানে দুটি ডাবল কোটেশনের মধ্যে আমরা লিখব এন্টার দ্য ভ্যালু। যেহেতু n সংখ্যক ভ্যালুটি আমরা কিবোর্ড থেকে নিব সেহেতু এন্টার দ্য ভ্যালু। এরপরে আমরা আসতেছে এই ভ্যালুটা কিবোর্ড থেকে নিতে হবে, সেজন্য স্ক্যানএফ করতে হবে। এখানে যেহেতু এটা ইন্টিজার ভ্যালু সেহেতু পার্সেন্টেজ দিয়ে নিয়ে নিতে হবে এবং আমরা যে ভ্যালুটি এন্টার করব সেই ভ্যালুর আগে এন্ড n লিখতে হবে, n সংখ্যক ভ্যালু যেহেতু আমরা নেব। তো এবার আমরা ফাংশনে চলে যাব, ডু ফাংশনে চলে যাব। আমাদের এখানে লিখতে হবে s ইকুয়াল টু s প্লাস a ইন্টু a এবং a ইকুয়াল টু a প্লাস 1, এটি ক্রমান্বয়ে বৃদ্ধি পেতে থাকে। এটিও সেমিকোলন দিয়ে শেষ করতে হবে। মনে রাখতে হবে যে প্রত্যেকটি প্রোগ্রামে এখানে সেমিকোলন দিয়ে শেষ করতে হবে। তো এবার ডুর অংশ শেষ হয়ে গেছে, এবার আমরা হোয়াইলে চলে যাব। হোয়াইল এখানে a লেস দেন ইকুয়াল টু n, মানে যতক্ষণ না পর্যন্ত এটি লেস দেন এবং ইকুয়াল টু n হবে ততক্ষণ পর্যন্ত প্রোগ্রামটি চলতে থাকবে। তো আমাদের প্রোগ্রামটি লেখা হয়ে গেলে এরপর আমরা প্রিন্টএফ করব। আবার প্রিন্টএফ, এখানে আমরা ডাবল কোটেশন নিলাম এবং আমরা একটা নতুন লাইন নিয়ে নিই। এবার এখানে লিখব সাম অফ সাম ইকুয়াল টু, আমরা এখানে সাম দিয়ে দিতে পারি। সাম এখানে পার্সেন্টেজ দিয়ে নিয়ে নিই যেহেতু আমাদের ইন্টিজার ভ্যালু, এবং কমা দিয়ে আমরা এস লিখে দিই, তাহলে এখানে আমাদের এসটি বসে যাবে। আমরা প্রোগ্রামটি শেষ করবো এবং সব শেষে আমাকে লিখতে হবে রিটার্ন 0 এবং এটি একটি সেমিকোলন দিয়ে দিতে হবে। এখন আমরা প্রোগ্রামটি যদি রান করি, দেখা যাচ্ছে প্রোগ্রামটি রান হয়ে গেছে এবং কিবোর্ড থেকে আমাদের ডাটা পাচ্ছে। আমি এখানে 20 লিখে দিলাম এবং এন্টার দিলাম এবং আমাকে এই 20টি সংখ্যার যোগফল এখানে দেখাচ্ছে। তো এটি হোয়াইল লুপের মাধ্যমে এইভাবে আমরা প্রোগ্রাম করতে পারি। তো এখানে যেহেতু অনেকগুলো কোশ্চেন আমরা ধারাবাহিকভাবে বর্ণনা করছি, এমনি ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে। আপনাদের যদি কোনো কিছু আলাদাভাবে জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমরা সে বিষয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব। এখন ঢাকা বোর্ড 2019-এর 8 নম্বর উদ্দীপকটি আমরা পড়ব এবং প্রশ্নগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। এখানে দুইটি টেবিল দেওয়া আছে, টেবিল 1 এবং টেবিল 2। টেবিল 1 এ রোল, নেম, ডেট অফ বার্থ, ক্লাস, গ্রুপ দেওয়া আছে এবং
101 থেকে 105 পর্যন্ত ডাটা ইনপুট করা আছে 5 জনের, এবং অনুরূপভাবে টেবিল 2তেও রোল, ফাদার্স নেম, অ্যাড্রেস এবং জিপিএ দেওয়া আছে, এবং এখানেও 5 জনের ডাটা ইনপুট করা আছে। আমাদের প্রশ্ন হলো কম্পোজিট প্রাইমারি কি বলতে কি বোঝায়, ডেটা নিরাপত্তায় এনক্রিপশন কার্যকরী পদ্ধতি কথাটি ব্যাখ্যা করো, উদ্দীপকের আলোকে টেবিল 1 এর ফিল্ডগুলোর ডাটা টাইপ বর্ণনা করো, এবং ঘ নম্বর উদ্দীপকের টেবিল দুটির মধ্যে সম্পর্ক স্থাপন সম্ভব কিনা বিশ্লেষণপূর্বক মতামত দাও। কম্পোজিট প্রাইমারি কি বলতে কি বোঝায়? একাধিক ফিল্ডের সমন্বয়ে যে প্রাইমারি কি গঠন করা হয় তাকে কম্পোজিট প্রাইমারি কি বলা হয়ে থাকে। ডাটার নিরাপত্তায় এনক্রিপশন কার্যকরী পদ্ধতি কথাটি ব্যাখ্যা করো। ডাটার নিরাপত্তা নিশ্চিত করার জন্য যে বিশেষ পদ্ধতিতে ডাটা মূল ফরম্যাট যা মানুষের বোধগম্য রূপ থাকে থেকে অন্য ফরম্যাট যা মানুষের বোধগম্য রূপ থাকে না রূপান্তর করার প্রক্রিয়াকে এনক্রিপশন বলা হয়। আর এজন্য ডাটার উৎস হতে গন্তব্য প্রেরণের পূর্বে ডাটার নিরাপত্তা নিশ্চিত করার জন্য ডাটাকে এনক্রিপ্ট করা হয়, ফলে ওই এনক্রিপ্টকৃত ডাটা অন্য কোনো নির্দিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠান কর্তৃক ব্যবহার হতে পারে না। এজন্যই ডাটার নিরাপত্তায় এনক্রিপশন কার্যকরী পদ্ধতি। ঢাকা বোর্ড 2019-এর 8 নম্বর উদ্দীপকের গ নম্বর প্রশ্নের উত্তর। গ নম্বর প্রশ্ন ছিল উদ্দীপকের আলোকে টেবিল 1-এর ফিল্ডগুলোর ডাটা টাইপ বর্ণনা করো। নিচে এগুলো বর্ণনা করা হলো। ফিল্ডগুলো ছিল রোল, নেম, ক্লাস, গ্রুপ এবং ডেট অফ বার্থ। রোল যে ফিল্ডটি ছিল তার ডাটা টাইপ হবে নাম্বার। নাম্বার নিউমেরিক ফিল্ড, যোগ বিয়োগ চিহ্ন সহ ছাড়া পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশ মিলিয়ে প্রয়োজনীয় সংখ্যা ব্যবহার করা যায়। এই ফিল্ডের ডাটার ওপরে গাণিতিক অপারেশন যোগ বিয়োগ গুণভাগ করা যায়। এরপরে ছিল নেম ফিল্ড, গ্রুপ, ক্লাস এবং গ্রুপ ফিল্ড। এগুলোর ডাটা টাইপ ছিল টেক্সট। টেক্সট এবং ক্যারেক্টার ফিল্ডের অক্ষর, সংখ্যা, চিহ্ন ইত্যাদি ব্যবহার করা যায়। সাধারণত এই ফিল্ডের সর্বোচ্চ 255টি বর্ণ, অঙ্ক, চিহ্ন এককভাবে বা সম্মিলিতভাবে ব্যবহার করা যায়, তবে এই ডাটা নিয়ে কোনো গাণিতিক অপারেশনে কাজ করা যায় না। ডেট অফ বার্থ। ডেট অফ বার্থের ডাটা টাইপ হবে ডেট ও টাইম। এই ফিল্ডটি শুধুমাত্র তারিখ ও সময়ের জন্য, তবে বিভিন্ন ফরম্যাটে উপস্থাপন করা যায়। এই ফিল্ডের জন্য মেমোরিতে 8 বাইট জায়গা প্রয়োজন হয়। এবার উদ্দীপক গ এর প্রশ্ন ছিল উদ্দীপকের টেবিল দুটির মধ্যে সম্পর্ক স্থাপন করা সম্ভব কিনা বিশ্লেষণপূর্বক মতামত দাও। উত্তর: দুটি ডাটাবেজের মধ্যে সম্পর্ক তৈরি করতে নিচের শর্তগুলো অবশ্যই পূরণ করতে হবে। 1. রিলেশনাল ডাটা টেবিলগুলোর মধ্যে কমপক্ষে একটি কমন ফিল্ড থাকবে। কমন ফিল্ডের ডাটা টাইপ, ফিল্ড সাইজ ও ফরম্যাট ইত্যাদি একই হবে। রিলেশনাল টেবিলগুলোর মধ্যে অন্তত একটি টেবিলে অবশ্যই প্রাইমারি কি ফিল্ড থাকতে হবে। উদ্দীপকে টেবিল 1-এ রোল, নেম, ডেট অফ বার্থ, ক্লাস, গ্রুপ ফিল্ডগুলো বিদ্যমান আছে। আবার টেবিল 2-তে রোল, ফাদার্স নেম, অ্যাড্রেস, জিপিএ ইত্যাদি ফিল্ডগুলো আছে। ফলে দুইটি টেবিলের মধ্যে রোল একটি কমন ফিল্ড এবং এদের ডাটা টাইপও একই। সুতরাং ডাটাবেস রিলেশনের প্রথম শর্ত এখানে বিদ্যমান। আবার রিলেশনের জন্য রিলেশনাল টেবিলগুলোর মধ্যে অন্তত একটি টেবিলে অবশ্যই প্রাইমারি কি ফিল্ড থাকতে হবে। সেক্ষেত্রে প্রথম টেবিলে রোল ফিল্ডকে প্রাইমারি কি ধরা যায়। সুতরাং টেবিল দুটির মধ্যে সম্পর্ক তৈরির সমস্ত শর্ত বিদ্যমান। সুতরাং উদ্দীপকের টেবিল দুটিতে রিলেশন বা সম্পর্ক তৈরি করা সম্ভব। আমাদের ভিডিওটি এতক্ষণ কষ্ট করে দেখার জন্য ধন্যবাদ। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমাদের এই কোশ্চেনের অ্যান্সার পেতে ডিসক্রিপশনের লিঙ্কে ভিজিট করুন।